নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কয়েকদিন দেখছেন প্রায় কিন্তু দিন 20 হলো আমি কোনো রকম এখানে ভিডিও দিইনি। এমনটা নয় যে কোনো ভিডিও দেওয়ার টপিক ছিল না বা কোনো কিছু সবজি বা এখন ধান নেই, এমনটা নয়। আমার শরীরটা খারাপ ছিল, বেশ কিছুদিন আমি কিন্তু খুবই অসুস্থ ছিলাম এবং তার কারণে ভিডিও দেওয়া হয়নি, আপনাদেরকে আপডেটও দেওয়া হয়নি, কারণ সেরকম একটা মানসিকতা ছিল না। আর শরীর ভালো নেই তো মনও ভালো নেই, এটুকুই। জাস্ট এখন একটু সুস্থ হয়েছে, আপনাদের সামনে আজকে প্রথম ভিডিওটা রাখছি। এই ধানের সিজন আপনাদেরকে দেখবেন আমি কিন্তু ধানের মাটি তৈরি করা, প্রথমে চাষ দেওয়া, কাদা করা, কিভাবে চাপান সার ব্যবস্থাপনা নেবেন আপনারা, কাদায় কী কী ব্যবহার করবেন, বিভিন্ন ধানের জন্য বিভিন্ন রকম চাপান সার পদ্ধতি, ভালো উন্নত মানের রিসার্চ ভ্যারাইটি, হাইব্রিড এবং দেশি ভ্যারাইটির কোন ভালো ভালো বীজগুলো রয়েছে সেগুলোর আপনাদেরকে আমি তথ্য দিয়ে এসেছি আমার চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে এই যে ধান আপনারা লাগিয়েছেন তার যে প্রথম চাপানটা কী হবে, প্রথম চাপানে আপনারা কি কি ব্যবহার করবেন। যারা কাদায় চাপান দিয়েছেন তারা এই সময় কি ব্যবহার করবেন, আর যারা কাদায় কোনো রকম চাপান ব্যবস্থাপনা গ্রহণ করেননি, চাপান সার ব্যবহার করেননি, তারা এই সময় কোন চাপানটা কতটা পরিমাণে ব্যবহার করবেন। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুব ছোট্ট করে আপনাদের কাছে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব। আর যে খুঁটিনাটি বিষয়গুলো আপনার মাথায় হয়তো আসতে পারে, যেমন হচ্ছে জিঙ্ক সালফেট দেবো কিনা, বা হচ্ছে ফসফেটের সঙ্গে সালফেট মেশাবো কিনা, তারপরে হচ্ছে মাটির বোরনটা দিতে হবে কিনা, আরও নানা রকম বিষয় রয়েছে, হিউমিক অ্যাসিড রয়েছে, সিউইড এক্সট্রাক্ট রয়েছে, আরও অন্যান্য অনুখাদ্য রয়েছে, এগুলো আমরা চাপানে এখন ব্যবহার করব কিনা, কতটা কি ব্যবহার করব, কোনটা দেবো কোনটা দেবো না, এই যে খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আপনাদের মাথায় কোয়েশ্চেন্সগুলো আসে, আমারও আসে আপনাদেরও আসে, তো সেই বিষয়গুলো আমি কিন্তু আজকে ক্লিয়ার করব। শুধুমাত্র যে চাপানটা নিয়ে বলবো এমনটা নয়, এই বিষয়গুলো থাকছে, সম্পূর্ণটা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে এগ্রি ট্যাকটিক্স সমস্ত চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো আমরা এখানে দিয়ে থাকি। আর যারা এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এগ্রি ট্যাকটিক্সে সমস্ত ভিডিও আপনারা পাবেন। আর অবশ্যই যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, কিছু জেনে থাকেন, নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই লাইক করতে পিছু পাবেন না, একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন। আপনাদের জন্য শরীর খারাপ অবস্থায় হয়তো আপনাদেরকে গাইড করতে পারিনি, কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি, এখন বর্তমানে অনেকটা সুস্থ, আপনাদের যে কোনো রকমের সমস্যা কমেন্টে লিখবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, চেষ্টা করবো আমি উত্তর দেওয়ার। তো দেখুন, এই যে ধান আপনারা রোপণ করেছেন, যাদের ধানের রোপণ করা মোটামুটি 12 থেকে 15 দিন হয়ে গেছে, তাদের আপনাদের কিন্তু ফার্স্ট চাপান দেওয়ার সময় এসছে। ঠিক আছে, অনেক জায়গায় কি হয় জানেন তো, অনেক জায়গায় কাদায় হালকা একটু চাপান দেওয়া হয়, চাপান ব্যবস্থাপনা গ্রহণ করায় কাদায় দেওয়া হয়। 12-15 দিনে কিচ্ছু দেওয়া হয় না, ডাইরেক্টলি 25 দিনের মাথায় কিন্তু একদম বেশি করে চাপান ব্যবস্থাপনা গ্রহণ করে অনেক চাষি রয়েছে, আমাদের এখানে অনেকেই রয়েছে, সেই জন্য আপনাকে এই বিষয়টা আমি বলছি। তো সেই ব্যবস্থাপনাটা কতটা কার্যকরী, আর আপনি কাদায় চাপান দিলেন বা হয়তো কাদায় না দিলেন, 12 দিনের মাথায় দিলেন, 25 দিনের মাথায় দিলেন, আর 45 থেকে 50 দিনের মাথায় দিলেন, এভাবে ভেঙে ভেঙে দিলেন, তো এটা কতটা কার্যকরী, এটা কি কোনটা বেটার, সেটা আপনাদেরকে আজকে বলছি। তো দেখুন, চাপান যারা আপনারা কাদায় কোনো রকম চাপান দেননি, কোনো রকম চাপান ব্যবস্থাপনা নেননি, তারা এই সময় 12 দিনের মাথায় অবশ্যই একদম কিন্তু আপনাকে চাপান দিতে হবে। আপনি যদি ভাবেন যে ডাইরেক্ট 25 দিনে গিয়ে চাপান দেবো, ধান কিন্তু ভালো হবে না, পাশকাঠি ভালো হবে না, পাশকাঠি কিন্তু মানে আপনার ঝাড়াবে না, ধানের গোড়াটা ঝাড়াবে না। আর কি হবে না, পরবর্তীকালে আপনার দেখবেন শীষগুলো কিন্তু সরু ছোট হবে যদি ডাইরেক্ট আপনি 25 দিনে চাপান দিচ্ছেন। যারা আপনারা কাদায় চাপান দেননি তাদেরকে অবশ্যই কিন্তু 12 দিনের মাথায় চাপান সার ব্যবস্থাপনা এখানে কিন্তু গ্রহণ করতে হয়। এটা আপনারা অনেকে মিনি চাপান বলেন, অনেকে আবার কিন্তু মূল চাপান হিসাবেও কিন্তু ব্যবহার করেন। কি কি ব্যবহার করতে পারেন, কি কি অপশনস রয়েছে, তো আপনার হাতে কিন্তু 3টে অপশনস রয়েছে। একটা হচ্ছে ডিএপি দিয়ে, ডিএপি এবং পটাশ, একটা আছে 10-26-26 দিয়ে, আর একটা আছে 14-35-14 দিয়ে। ওই 20-20-0-13 বা সিঙ্গেল সুপার ফসফেট, বা হচ্ছে শুধুমাত্র আপনারা ওই সিঙ্গেল সুপার ফসফেট হয়তো দিয়ে ব্যবহার করছেন, বা শুধুমাত্র ইউরিয়া দিচ্ছেন, এতে কিন্তু কাজ হয় না। আজকের দিনে কিন্তু বর্তমানে মাটির যে অবস্থা, আপনি যদি কাদায় সিঙ্গেল সুপার ফসফেট দেন সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনি যখন মিনি চাপান 12-15 দিনে যখন চাপান দিচ্ছেন, এ সময় অবশ্যই আপনাকে কিন্তু মানে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ সংমিশ্রিত যে সুষম সার সেটা আপনাকে ব্যবহার করতে হয়, বেটার হয়, এটাই হচ্ছে ধানের জন্য পারফেক্ট। তো যাদের আপনাদের খাস ধান, গোবিন্দভোগ অনেকে বলেন, তাদের ধানের জন্য কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা ইউরিয়া ব্যবহার করবেন না। ঠিক আছে, ইউরিয়া ব্যবহার করবেন না, এর পরিবর্তে সবচেয়ে বেস্ট সার কোনটা, এর জন্য সবচেয়ে বেস্ট সার হচ্ছে 10-26-26, 10% নাইট্রোজেন, 26% ফসফেট, 26% পটাশিয়াম। ঠিক আছে, এর সঙ্গে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে জিঙ্ক সালফেট আর হচ্ছে বোরন 1 কেজি করে। ঠিক আছে, আর হিউমিকের যে দানাটা,
ঠিক আছে, সেটা আপনি এখন ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। যদি ব্যবহার করেন বেটার, যদি ব্যবহার না করেন আপনি কিন্তু স্প্রে যখন করবেন, ধানে যখন স্প্রে করবেন তখন হিউমিকের স্প্রেটা দিয়ে দিলেও কাজ হয়ে যায়। প্রথম স্প্রের সময় হিউমিক দেখবেন লিকুইড পাওয়া যায়, স্প্রে করে দিলে কিন্তু কাজ হয়। তো বিষয়টা হচ্ছে যে যেমন, যার যেমন ইচ্ছা সে সেমন করতে পারে। তো আপনারা এই যে খাস বা গোবিন্দভোগের জন্য বলি প্রথম, তারপর আপনাদেরকে স্বর্ণর জন্য বলবো। এই খাস ধানে আপনাদের বললাম 10-26-26 ব্যবহার করার কথা। ঠিক আছে, কেন বললাম? এখানে আমি ডিওপি বলতে পারতাম, এখানে আমি সিঙ্গেল সুপার ফসফেট বলতে পারতাম। কেন বললাম? কারণ খাস ধানের একটা রোগ হচ্ছে কি না, গোড়াটা কিন্তু নরম, গোড়াটা নরম, ধানের গাছটা অনেকটা লম্বা হয়, ধানের কাঠামো কিন্তু এর নরম হয়। ফলস্বরূপ কী হয়, ধান যখন আপনার ধানের শীষ বার হয়, ধানটা হাওয়া দিলে হেলে পড়ে যায়। এটা যাতে না হয়, অনেকটা আপনি কিন্তু রুখতে পারবেন। এক হয় কি একদম গোটা জমিটা ধানটা শুয়ে গেল, আর এক হয় কি হালকা হয়তো একটু একটু হেলে পড়লো, ওটা পড়তেই পারে। কিন্তু যখন দেখবেন গোটা জমিটা শুয়ে গেছে, একদম মাটির সঙ্গে মিশিয়ে গেছে, সেটা হচ্ছে ক্ষতিকর। সেটা কিন্তু হবে না যদি আপনি এই 10-26-26 পরিমাণ মতো ব্যবহার করেন। আর কি ইউরিয়ার ব্যবহারটা যদি একদমই আপনি না করেন, সেক্ষেত্রে কিন্তু খাস ধান মাটিতে একদম 100% যে লুটিয়ে পড়ে সেটা পড়বে না। তো ইউরিয়া ব্যবহার আমি করার কথা বলবোই না একদমই, কারণ অলরেডি আপনার জমিতে যেটুকু পরিমাণ লকড ইউরিয়াটা পড়ে আছে, নাইট্রোজেনটা যেটুকু পড়ে আছে সেটা এনাফ। এবং পাশাপাশি আপনি যেহেতু 10-26-26 দিচ্ছেন, তার মধ্যে 10% কিন্তু নাইট্রোজেন রয়েছে, তাই উপর থেকে আবার ওই 5 কেজি 6 কেজি করে ইউরিয়া ব্যবহার যদি আপনি করেন, সেক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই খাস ধানে বেটার হয় আপনি 10-26-26 ব্যবহার করবেন। কতটা না, সেটা হচ্ছে যদি এর সঙ্গে কোনো কিছু না দিচ্ছেন, মানে 10-26-এর সঙ্গে হয়তো ইউরিয়া দিচ্ছেন না, বারণ করলাম যেহেতু, সেহেতু আপনারা 10-26 ব্যবহার করবেন। কতটা না, 15 কেজি প্রতি 40 শতকের বিঘায়। 33 শতক হলে 12 কেজি ব্যবহার করবেন, 40 শতক হলে 15 কেজি। 10-26-এর সঙ্গে আপনাদের বললাম জিঙ্ক, তারপরে হচ্ছে বোরন, এগুলো ব্যবহার করতেই পারেন। হিউমিক অ্যাসিডের যে গ্র্যানিউলসটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন 1 কেজি হিসাবে, বা সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন, বা ওর পরিবর্তে আপনি মাইক্রোরাইজাল ফার্টিলাইজার টাটার র্যালি গোল্ড এসবও ব্যবহার করতে পারেন 1 কেজি হিসাবে। এগুলো আপনি ছড়িয়ে দেবেন, খুব ভালোভাবে কিন্তু দেখবেন দারুণভাবে ধানটা জোর নেবে। খাস ধানের জন্য আরেকটা জিনিস ব্যবহার করার কথা আমি 100 বার বলবো, সেটা হচ্ছে খোল, সরিষার খোল। যারা আপনারা কাদা করার সময় সরিষার খোল ব্যবহার করেননি, তারা অবশ্যই এই যে 10-26 দিচ্ছেন, এই সময় আপনারা কিন্তু সরিষার খোল প্রতি বিঘা পিছু 15 কেজি, অ্যাটলিস্ট 15 কেজি, 20 কেজি দিলে বেটার। 15 কেজি দিতে পারেন, 20 কেজি দিলে বেটার হয়, বুঝতে পেরেছেন? মিনিমাম হচ্ছে কি না 15 কেজি, মিনিমাম 15 কেজি আপনি খোল ব্যবহার করবেন। একসঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিতে পারেন, আলাদা করেও ছড়াতে পারেন, কোনো সমস্যা নেই। খোলটা ব্যবহার করলে কি হবে, এই খোলটা এবং 10-26টা দেওয়ার পরে যখন আপনি কাদাটা ভালোভাবে চটকে দেবেন, ঘেঁটে দেবেন, এদিক ওদিক করে দেবেন, ধানটা তৎক্ষণাৎ কিন্তু জোর ধরবে, ধানের পাশকাঠি বাড়বে, ধানটা শক্ত হবে। খোলের মধ্যে পটাশিয়াম রয়েছে, খোলের মধ্যে কিন্তু আপনার জৈব কণা রয়েছে যেগুলো গাছ সহজে নিতে পারে, খোলের মধ্যে আপনার নাইট্রোজেন, ফসফেট সব রকম রয়েছে। ঠিক আছে, তাই খোল কিন্তু অল্টারনেট হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, বা চাপান এবং খোল দুটোই ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যারা কাদায় চাপান দিয়েছেন, হয়তো কাদায় আপনি খোল দিয়েছেন, এখন কি দেবেন? এখন আর দেওয়ার দরকার নেই। কাদায় হয়তো আপনি 10-26-26 ব্যবহার করেছেন, এই 12 দিনের মাথায় আপনারা কিন্তু এই 10-26-26 আর ব্যবহার করবেন না। এ সময় হয় আপনারা খোল ব্যবহার করে দিন, শুধুমাত্র খোল, আর কিচ্ছু নয়, বা এর সঙ্গে আপনারা সামান্য পরিমাণে ডিএপি ব্যবহার করতে পারেন, অল্প, ওই হয়তো 6 কেজি বা 7 কেজি। ঠিক আছে, তাহলে রেশিওটা কিন্তু ঠিক থাকবে, পরিমাণটা ঠিক থাকবে। এরপরে পরবর্তীকালে আবার 25 দিনের মাথায় কিন্তু আপনাদেরকে আবার চাপান ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কি ব্যবহার করবেন সেটা আমি জানাবো। আচ্ছা, যাদের আপনাদের স্বর্ণ ধান, যাদের হচ্ছে লাল স্বর্ণ MTU 7029, দীর্ঘমেয়াদী একটা ধান, খাস ধানের মতোই, এটাও মোটামুটি 155 দিন বয়স লাগে বীজতলা থেকে আপনার ধান কাটা অবধি। আর বীজতলা আপনারা বীজতলার যে বীজটা রোপণ করছেন, তার মোটামুটি আমি ধরে নিচ্ছি যে 30 দিন বা 32 দিনের বীজ আপনারা রোপণ করছেন। অতএব আপনার হাতে কিন্তু রয়েছে টোটাল 120 দিন জমিতে। 120 দিনটাকে আপনাকে কিন্তু ভাগ করে নিতে হবে চাপান ব্যবস্থাপনার জন্য। অতএব মানে আলটিমেটলি যদি নেট আমার কাছে সময় বলেন যে কতদিন অবধি চাপান ব্যবস্থাপনা মানে নেওয়া যায়, সেটা হচ্ছে ধানের জীবদ্দশায় শেষ 30 দিন তো আপনি বাদ দিলেন, আর প্রথম 30 দিন বাদ দিলেন, কারণ বীজতলায় ওটা বয়স হয়ে যাচ্ছে। অথবা আপনার হাতে রয়েছে কিন্তু প্রায় ওই 80 দিন। 80 দিনের মধ্যে আপনাকে কিন্তু চাপান ব্যবস্থাপনাটা মানে ব্যবহার করে নিতে হয়, বা চাপান যেটা দেওয়া দিয়ে নিতে হয়। 80 দিনটাকে আমরা কিভাবে ভাগ করি না, প্রথম আমরা কিন্তু কাদার সময় কিছু চাপান দিই, 25 দিনের মাথায় কিছু চাপান দিই, আর হচ্ছে আমরা কিন্তু ওই 45 থেকে 50 দিনের মাথায় একবার পটাশ বা 10-26 যেটাই হোক একটা আমরা ব্যবহার করি। তো আপনারা যারা এই স্বর্ণ ধানের জন্য বলছি, যারা আপনারা কাদায় চাপান দেননি, তারা অবশ্যই 12 দিনের মাথায় 14-35-14 সবচেয়ে বেটার স্বর্ণ ধানের জন্য, যেহেতু পাশ কাঠি আমাদের প্রয়োজন হয় বেশি,
আর 14-35-14 মধ্যে রয়েছে 14% নাইট্রোজেন, 35% ফসফেট আর 14% পটাশিয়াম। তা ফসফেটের দরকারটা কিন্তু বেশি, পাশকাঠি ততটাই ছাড়বে যতটা আপনি ফসফেট ব্যবহার করবেন। ওই জন্যই আপনি লক্ষ্য রাখবেন কাদার সময় যারা সিঙ্গেল সুপার ফসফেট মানে গুঁড়ো যে ফসফেট সুপারটা ব্যবহার করেন তাদের দেখবেন পাশকাঠিটা বেশি হয়, বেটার ওটা। তাই আপনারা কি করবেন না 14-35-14টা ব্যবহার করবেন। সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু ধান রোপণ করে দেওয়ার পরে ব্যবহার করার কোনো যুক্তি নেই। আর যদি ব্যবহার করেন, যদি এটার সঙ্গে ইউরিয়া মিশিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ধানের পাতায় ধরে গিয়ে পাতাটা জ্বলে যায়, বা অনেক সময় কি হয় এতটা গুঁড়ো পরিমাণ যে ব্যবহার করাও যায় না। তাই অবশ্যই আপনারা এই সময় 14-35-14 ব্যবহার করবেন। কতটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রধান বিষয়। তো কাদার সময় যারা কোনো রকম চাপান দেননি, মানে রাসায়নিক সার দেননি, হয়তো খোল দিয়েছেন, জৈব দিয়েছেন, সেটা আলাদা বিষয়, কোনো রকম চাপান রাসায়নিক চাপান দেননি, তারা হচ্ছে এই 12 দিনের মাথায় অবশ্যই স্বর্ণ ধানে কিন্তু চাপান দেবেন। কি দেবেন? 14-35-14, মানে প্রতি 33 শতক বিঘায় কিন্তু আপনার মোটামুটি 12 থেকে 13 কেজি, আর 40 শতকের বিঘায় 15 থেকে 16 কেজি। ঠিক আছে, পরিমাণটা কিন্তু এর বেশি যাবেন না, পরিমাণটা কমিয়ে আনতে পারেন, বেশি নয়, কারণ এখন গাছের বয়স কম, গাছের শিকড় অতটাও বাড়েনি যে আপনি এতটা বেশি ডোজে দিলে তারা খেতে পারবে। আপনার কাছে সময় রয়েছে, আপনি 25 দিনের মাথায় আবার দেবেন, কিন্তু এখন পরিমাণটা আপনি, আমি যেটা বলছি যে প্রতি 40 শতকে 15 কেজি, এটা আপনি কমিয়ে আনতে পারেন কিন্তু বাড়াবেন না। বিষয়টা বোঝাতে পেরেছি? আর এর সঙ্গে আপনারা অবশ্যই এটা বলছি যে আপনারা কিন্তু এই মাইক্রোরাইজাল ফার্টিলাইজার অথবা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, যে কোনো একটা ব্যবহার করবেন। প্রতি বিঘায় কিন্তু আপনার কোম্পানি বলছে 1.5 থেকে 2 কেজি ব্যবহার করবেন। ঠিক আছে, এখন আপনাদের এই স্বর্ণ ধানের মধ্যে কোনো রকম আলাদা করে জিঙ্ক, আলাদা করে বোরন এ সময় দেবার প্রয়োজন হয় না। আপনি 25 দিনে যখন চাপান দেবেন তখন বোরন বা জিঙ্কটা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। আপনি স্প্রে দেবেন, আপনি যখন স্প্রে করবেন ধানে, তখন অনুখাদ্য বিশিষ্ট একটা ভিটামিন স্প্রে করে দেবেন, সেখানে জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, মলিবডেনাম সব কিছু রয়েছে, সেটা কিন্তু ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাই আলাদা করে বাজার থেকে কিনে বাড়তি খরচ করার কথা বলবো না। আপনারা রাসায়নিক সার এবং জৈব সার উভয়ের মিশ্রণে কিন্তু চাষটা করবেন, হাইব্রিড মডেলে চাষ করবেন। খোলটা অবশ্যই বর্ষার ধানের জন্য বেটার দিতেই হয়, এবং ঘাস হোক বা স্বর্ণ হোক, খোলটা কিন্তু ব্যবহার করবেন। এতে করে হয়তো আপনি যদি 15 কেজি পারছেন না, হয়তো আপনার সামর্থ্য নেই 15 কেজি দেওয়ার, আপনি 10 কেজি দিন, সেখানে হয়তো আপনার 320 থেকে 330 টাকা খরচ হবে, কিন্তু রাসায়নিক সারের চেয়ে বেটার ফলন পাবেন, বেটার পাশকাঠি হবে, ধান শক্ত হবে। খোলটা দিলে পরবর্তীকালে আপনি ধানটা তুলে নেবার পরেও যখন কোনো সবজি চাষ করবেন বা অন্য ফসল চাষ করবেন, সেই খোলটা কিন্তু আপনার তখনও ওই ফসলটাকে কিন্তু একটা মানে পুষ্টি জুগিয়ে যাবে। খোল একদিনে শেষ হওয়ার বা একটা ফসলে খোলের ডোজ শেষ হওয়ার কিন্তু বিষয় সেটা নয়, সেটা দীর্ঘদিন আপনার জমিকে কিন্তু উর্বর রাখবে, এবং জমিতে মানে উপকারী যে জীবাণু বা উপকারী যে ব্যাকটেরিয়া সেগুলোর পরিমাণ বাড়াবে, উপকারী ছত্রাকের পরিমাণ বাড়াবে। তারা কি করবে? আপনার আলটিমেটলি আপনার যে রাসায়নিক সারটা আপনি উপর থেকে দিচ্ছেন সেটাকে গাছকে নিতেও সাহায্য করবে। ঠিক আছে, তো বিষয়গুলো আপনাদেরকে আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার, খুঁটিনাটি কিছু বিষয় ছিল। তবু যদি কোনো ডাউট থাকে, কোনো বিষয় আমি হয়তো আমার বলতে খেয়াল হলো না বা আমি ভুলে গেলাম, হতেই পারে, কারণ এখন শরীর সেভাবে এখন অবধি কিন্তু চাঙ্গা নেই, বা এখন অবধি 100% সুস্থ বলে আমি নিজেকে মনে করছি না। সব কিছু কিন্তু আমার মাথায় এক সময় আসছে না, কোনো রকম স্ক্রিপ্ট নিয়ে যে আমি ভিডিও করতে বসি তাও নয়। ঠিক আছে, তো কোনোটা যদি বাদ যায় অবশ্যই আপনি কমেন্টে সেটা জানবেন বা জানতে চাইবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাকে শারীরিকভাবে না হোক মানসিকভাবে কিন্তু অনেকটা সুস্থ করবে। আজকে এখানে শেষ করলাম।